এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, বিএনপি সহ 3 দল বাদে বাকিরা সম্মত। এনসিসি ও উচ্চকক্ষ নিয়ে এখনো দ্বিমত। দল হিসেবে আবেদন এনসিপির, প্রতীক হিসেবে পছন্দ শাপলা, না হলে কলম অথবা মোবাইল, জাতীয় সরকার গঠনের আশাবাদ। ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। জমি ফ্ল্যাটে নয়, অতিরিক্ত কর দিয়ে বৈধ করা যাবে অপ্রদর্শিত আয়। পাশ হলো বাজেট, বাস্তবায়নে বিদেশি সহায়তা পাওয়ার আশ্বাস অর্থ উপদেষ্টা। এবং মার্কিন হামলার পর পুতিনের সঙ্গে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে ট্রাম্প, অভিযোগ তেহরানের। শিরোনাম স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাজমুস সাকিব। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্ত হব সেখানে। আইনগুলো পর্যালোচনা করেছি, আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সো সেক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখি নাই বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি। এবং জাতীয় প্রতীকের একটা কথা এসেছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি, যে শাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ, আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে শাপলা। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের, সাধারণ জনগণের দল হিসেবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে, রাজনীতি করবে, সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি শাপলার জন্য। এখানে এটা যেটা বলেছিলেন, একটি দলের কথা বলেছিলেন, ওনারা অলরেডি একটা প্রতীক পেয়েছে এবং এক্সিস্টিং যে প্রতীকগুলো আছে সেগুলা থেকে ওনারা আবার নিষ্পত্তি যদি হয়ে যায়, বর্তমানে ওনারা যে প্রতীকটা চেয়েছে এটা নাই। ফলত এটা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। ভবিষ্যতের যে প্রতীকগুলা আমরা চেয়েছি নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত করুক, কারণ বাংলাদেশের যে প্রতীকগুলো বর্তমানে রয়েছে এখানে আমরা ভালো কোনো প্রতীক দেখতে পাই না। ফলত সেখান থেকে আসার পরে তখন ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ওনার যে পদ্ধতিগত একটা ভুল ছিল সেটা সবাই এখন লেখালেখি করতেছে, কথা বলতেছে, সেইটা নিয়ে আমরা কোনো সমস্যা হবে বলে মনে করি না। আজকে আপনারা নিবন্ধনের জন্য আবেদন করলেন, তার মানে আপনাদের নির্বাচনের প্রস্তুতি এখন শুরু হলো। আগামী জাতীয় নির্বাচন আপনারা কি কারোর সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাবেন, নাকি একাই আপনাদের যে প্রতীক প্রত্যাশিত সেই প্রতীকে একাই নির্বাচন যাবেন? নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন এনসিপির নেতৃবৃন্দ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের শেষ দিনে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলীয় প্রতীক হিসেবে শাপলার প্রতীক চেয়েছে এনসিপি। দলের হয়ে আবেদন জমা দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অসংখ্য নেতাকর্মী। আবেদন জমা শেষে দলটির নেতারা আশা প্রকাশ করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি। বিস্তারিত প্রতিবেদনে।
২৪-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপি। ফেব্রুয়ারিতে দলটির আত্মপ্রকাশ ঘটলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে দলটির কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতৃবৃন্দ যখন ইসিতে প্রায় বেলার শেষ ভাগ উৎসব মুখর পরিবেশে ইসি আরপিওর শর্ত মেনে আবেদনের কাগজপত্র জমা দেন এনসিপি নেতারা। দলের সদস্য সচিব জানায়, দলের প্রতীক হিসেবে শাপলার প্রতীক চাওয়া হয়েছে। আরপিও শর্ত অনুযায়ী দল নিবন্ধনের আবেদন দাখিল করেছে এনসিপি বলেও দাবি দলটির। আখতার, একটি দল নিবন্ধনের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো নিয়ে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা পথে আছেন, তারা আসছেন। আমরা সেই অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা এখানে সাবমিট করব। দলটির পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির আশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি। আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের শেষ দিনে দেখা মেলে অন্তত 30টির বেশি দলের তৎপরতা। দলগুলোর দাবি, সব ধরনের আইন মেনেই আবেদন করেছে দলগুলো। আমাদের দলকে নিবন্ধন দিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতির একটা সুষ্ঠু ধারা চালু করার জন্য সহযোগিতা করবে। সবশেষ তথ্য মতে ইসি এ যাবৎ নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন করা দলের সংখ্যা অন্তত 70টি। আইনবিধি যাচাই শেষে কতগুলো দল নিবন্ধন পায় সেটি এখন দেখার বিষয়। শারমিন পুতুল, এখন, ঢাকা। সংস্কার নিয়ে দ্বিতীয় দফার পঞ্চম দিনের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি নয় প্রস্তাব জামায়াত, এনসিপি সহ প্রায় সব দল একমত পোষণ করলেও বিএনপি সহ 3টি দল দ্বিমত পুনর্ব্যক্ত করেছে। এছাড়া আলোচনায় সংবিধানের মূলনীতির পরিবর্তনের বিষয়ে সব দল ঐক্যমত্যে পৌঁছালেও ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের মতো বিষয়গুলো নিয়ে দ্বিমত রয়ে গেছে দলগুলোর মধ্যে। সংস্কার আলোচনা ব্যর্থ হলে জনগণ রাজনীতিবিদদের উপর আস্থা হারাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন নেতারা। আরো জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েও কিভাবে একটি সরকার স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে, সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আলোচনায় খোরাক যোগাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, টানা 15 বছর ক্ষমতায় থাকাই শেখ হাসিনাকে স্বৈরাচার করে তুলেছিল। 24-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ পতন পরবর্তী সময় থেকে যখন টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে উদ্গ্রীব সকল শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দল, সে সময় জাতীয় ঐকমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার পঞ্চম দিনের বৈঠকে আলোচনা তোলে একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন তা নিয়ে। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আলোচনা ছাপিয়ে দলগুলোর পক্ষ থেকে নতুন প্রস্তাব আসে, জীবদ্দশায় কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। জামায়াত, এনসিপি, গণসংহতি সহ অধিকাংশ দল এ প্রস্তাবনায় একমত পোষণ করে। সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, এই প্রস্তাব সর্বশেষ এসেছে। এই প্রস্তাব আসার পরে আমরা প্রস্তাব করেছি যে আমরা কিছুটা পারস্পরিক আলোচনার জন্য সময় নেই। 3টি দল ছাড়া সকলেই এই প্রশ্নে আমরা এক জায়গায় আসছি। মাঝখানে 15 ব্রিফিং ছিল পারস্পরিক আলোচনা করে যে জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2বার হয়, সুতরাং 2বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিবিদদের উপর আস্থা হারাবে। আমরা স্পষ্টতই বলেছি যে আমরা এই পঞ্চদশ সংশোধনীটা হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে এটা বিলুপ্তি আমরা চেয়েছি। এই পঞ্চদশ সংশোধনীর পুরো অংশ, তার মধ্যে এই মূলনীতিগুলো আছে। যদি সেটা ডিলিট হয়
হাইকোর্ট থেকে যে রায়টা এসছে তাতে হয়েছে যে কিছু কিছু বিষয়ে ওনারা ডিসাইড করেছেন, বাকি জিনিসগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। আমরা চাই পঞ্চম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা, সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই এবং সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, সেখানে ধর্মনিরপেক্ষতা নাই, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি। মধ্যাহ্নভোজের পরে আলোচনা শুরু হয় সংবিধানের মূলনীতি নিয়ে। ৭২-এর সংবিধানের 4টি মূলনীতির উপর শুধুমাত্র গণতন্ত্র ছাড়া বাকিগুলো বাতিলের পক্ষে অধিকাংশ দল। মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার পক্ষেও রাজনৈতিক দলগুলো। সংস্কারের যতটুকু ঐক্যমত্য হব এইটা কারা করবে? এখন আইন করে যেটা করা যাবে সেটা করা হবে, আর সংবিধান সংশোধন অন্য যেগুলোর সাথে জড়িত সেগুলো আগামীতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদে সেই কাজ করবে। যে ৭২-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না, এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই 4টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। দিনব্যাপী বৈঠকের অগ্রগতি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিএনপি সহ 3টি দল প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না বিষয়ে দ্বিমত পোষণ করলেও বাকি সব দল ঐকমত্য পোষণ করেছে। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করার সম্ভাবনা করেছি, জুলাই করব, করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া চলছে, পাশাপাশি বিচার প্রক্রিয়া চলছে, এগুলো সমান্তরালভাবে চলছে, কিন্তু এটা আমাদের দ্রুত করা দরকার। চলমান সংস্কার আলোচনার দ্বিমতের বিষয়গুলো নিয়ে দলগুলোকে তাদের দলীয় ফোরামে আলোচনার সুযোগ করে দিতে আগামী 2 দিন বিরতি দিয়ে পুনরায় ঐকমত্যে পৌঁছাতে বৈঠকে বসবে কমিশন। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে দায়বদ্ধ অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় বিচার বিভাগীয় স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। Crimes tribunals have been established to investigate and prosecute the crimes against humanity that occurred in July-August 2024. These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process. We are duty-bound to the nation to see this process through without delay. And I assure you, I remain fully committed to upholding this solemn responsibility. সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের সাথে অংশীদার সকল রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। আমির খসরু আরও বলেন, যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। একটা বড় ট্যারিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে। উচ্চ মূল্যের ট্যারিফ যদি ওখানে বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বিএনপি সরকারের সাথে এই বিষয়ে কাজ করব এবং সহযোগিতা করব যাতে ট্যারিফের ব্যাপারটা একটা সুষ্ঠু সমাধান হয়। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে, সেটাও আলোচনায় আসছে। বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করবে জাপান।
মৌলিক সংস্কারের বিষয়ে অবগত আছে দেশটি। সকালে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আমির। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল জানান, বৈঠকে সংবিধানের মৌলিক পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জামাতের অবস্থান জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। সকালে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধানের মৌলিক পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া জামায়াতের অবস্থান জানতে চান সাইদা শিনিচি। প্রায় 1 ঘন্টার বৈঠকে দুদেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। পরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আমির বলেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে জাপানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। We extend the message, our strong commitment to further support the Bangladesh nation, and particularly and especially on its process toward the free, fair, peaceful, and inclusive election. তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেই সব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন। আমরা আমাদের দলীয় পলিসির ভিত্তিতে যে সমস্ত রিফর্ম প্রপোজাল গভর্নমেন্টকে দিয়েছি তার ভিত্তিতে আমরা তার জবাব দিয়েছি। বাংলাদেশের প্রয়োজনীয়তার তুলনায় বাজেটকে অপ্রতুল উল্লেখ করে রাজস্ব কাঠামোর বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানিয়েছে সিপিডি। সকালে রাজধানীর লেকশোর হোটেলে সিপিডির বাজেট সংলাপে এমন কথা জানায় গবেষণা সংস্থাটি। বাজেটে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়া মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব দেশের মূল্যস্ফীতিতে পড়বে বলেও শঙ্কা সিপিডির। বিস্তারিত প্রতিবেদনে। 2 জুন 2025-26 অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার, যার আকার ছিল 7,90,000 কোটি টাকা। বাজেট প্রকাশের পর থেকেই তা নিয়ে চলছে আলোচনা। এরই পরিপ্রেক্ষিতে সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংলাপের আয়োজন করে। এ সময় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বাজেট সংলাপে রাজনীতিবিদ, পলিসি মেকার, ব্যবসায়ী, সাবেক সরকারি আমলাসহ অনেকে অংশ নেন। এ সময় বর্তমান অর্থনীতির কথা চিন্তা, বাজেট বাস্তবায়নে মধ্যমেয়াদী পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধন করার আহ্বান জানান তারা। এছাড়াও গত সরকারের মতো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও অর্থনীতির বিভিন্ন ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় সংলাপে উঠে আসে বর্তমান সময়ের মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কথা। সিপিডি মনে করে, মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে তার ফলে বাড়ছে জ্বালানি তেলের দাম, আর সেটির প্রভাব পড়বে বাংলাদেশের মূল্যস্ফীতির উপর। সংশোধনের পরেও অ্যাকচুয়াল বাজেট, সেটা আমরা জানা যায় আরো বাজেট অর্থ বছরের বেশ কিছু সময় পরে দেখা যায় যে আরো অনেক কম বাস্তবায়ন হয়। কিন্তু এইরকম যদি ঘাটতি হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না। এছাড়াও বর্তমান অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশের প্রয়োজনীয়তার তুলনায় এই বাজেট অপ্রতুল বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। বলেন, এই বাজেট কোনো বড় ধরনের পরিবর্তন দেখাতে পারেনি। পুনর্বন্টনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সেই দিকটা থেকে এই বাজেট কিন্তু আমাদেরকে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আমাদেরকে দিতে পারে না। অথচ জুলাই আগস্টের পরবর্তীতে আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে। মাঝার ইমন, এখন ঢাকা। 7,90,000 কোটি টাকার বাজেট পাশ করেছে উপদেষ্টা পরিষদ। তবে বাজেট পরবর্তী বহুল আলোচিত ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। এখন রাষ্ট্রপতির অর্থ বিল স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ হলে কার্যকর হবে 2025-26 অর্থ বছরের বাজেট। অর্থ উপদেষ্টা বলছেন, বাজেটে তারা প্রবৃদ্ধির গতির চেয়ে অর্থনীতিকে মজবুত করার দিকেই বেশি জোর দিয়েছেন। অর্থ উপদেষ্টা সুইস ব্যাংক বাংলাদেশিদের আমানত বেড়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যাপারটি উদ্বেগ ও দুশ্চিন্তার। দেখুন আজহার লিমনের প্রতিবেদন। ঘুষ, দুর্নীতি, মাদক, অস্ত্র কিংবা মানব পাচারের মতো সন্ত্রাস অর্থের যে বেআইনি প্রবাহ তৈরি করে তাই কালো টাকা।
তবে নির্বাচন জেতা কিংবা আধিপত্য বিস্তার, ব্যবসা বাণিজ্যের রন্ধ্রে রন্ধ্রে এই কালো টাকাওয়ালাদেরই দৌরাত্ম্য। কারণ অবৈধ এসব অর্থকেই মূল অর্থনীতিতে ঢোকার সুযোগ করে দেয়া হয় সরকারি নীতি আর আইনের মাধ্যমে। বলা হয় স্বাধীনতার পর থেকে বেআইনি এমন সুযোগ করে দেয়া হয়েছে কম করে ২১ বার। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন কালো অর্থনীতির এই দিকটির মূলোৎপাটন নিয়ে কথা হচ্ছিল, তখনও অন্তর্বর্তী সরকারের বাজেটে রাখা হয় কালো টাকা সাদা করার চিরাচরিত নিয়ম। কিছুটা বেশি করে ধরে বলা হয় ১৫% কর দিলে প্রশ্ন করা হবে না অর্জিত এসব টাকার উৎস কি। ফ্ল্যাট কেনায় চিরাচরিত কালো টাকা সাদা করার অসাংবিধানিক ও বৈধ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক এই নীতির বিরোধিতা করেন সুশীল সমাজ ও অর্থনৈতিক বিশ্লেষকরা। রোববারের এই উপদেষ্টা পরিষদের সভায় মূলত এ নিয়ে সিদ্ধান্ত নেয় সরকার। এখানে প্রয়োজনীয় সংশোধন শেষে প্রস্তাবিত বাজেটকে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে এখানে পাশ হয় গেল অর্থ বছরের সংশোধিত বাজেটও। এনবিআর চেয়ারম্যান জানান, বিশেষ কর দেওয়ার মাধ্যমে বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত বিধান বিলোপ করা হয়েছে। তার ভাষায়, কালো টাকা সাদা করার সুযোগ না থাকলেও অপ্রদর্শিত অর্থ অতিরিক্ত কর দিয়ে আয়ের হিসেবে আনা যাবে। এতে দিতে হবে নির্ধারিত ৩০% করের সঙ্গে আরও ১০% কর। অনুমোদিত বাজেটে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির আগাম কর ৭.৫% পরিবর্তে ২% করা হয়েছে। উৎসে কর অব্যাহতি দেওয়া হয়েছে রিসাইক্লিং প্রক্রিয়ায় তুলা উৎপাদনে। এছাড়া কর অব্যাহতি দেওয়া হয়েছে নারী উদ্যোক্তা পরিচালিত বিউটি পার্লারে, বল পয়েন্ট কলম আমদানিতে, বল পয়েন্ট হার্টের রিং ও চোখের লেন্স আমদানিতে। কর কমানো হয়েছে সৌরশক্তি ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে। এ নিয়ে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ও সচিব বলেন, অনেক সমালোচনা আছে, কিন্তু দেশের ভঙ্গুর এই অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেটকে অনেকে ইতিবাচক হিসেবেও মূল্যায়ন করছেন। অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছর, সেটা আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নাই। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। 18 লক্ষ ট্যাক্স রিটার্নের মধ্যে যদি 2/3 জিরো ট্যাক্স হয়, তা আপনি চিন্তা করেন ট্যাক্স, তার মানে এই যে 2/3 মানে প্রায় 12 লক্ষ লোক। 12 লক্ষ লোকে 3.5 লক্ষ টাকার উপরে ইনকাম নাই। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ আরও প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের শর্ত হিসেবে রপ্তানি নির্ভর প্রণোদনা প্রত্যাহার বাস্তবায়নের প্রক্রিয়ার তৃতীয় ধাপ জুলাই নয়, আসছে বছরের জানুয়ারি থেকে বাস্তবায়ন হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে অর্থ উপদেষ্টাকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যাপারটি উদ্বেগ ও দুশ্চিন্তার। আজহার লিমন, এখন, ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ঢাকা। মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। রোববার সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের পরিস্থিতি একটি ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইরান ও মার্কিন জনগণের সঙ্গে ট্রাম্প প্রতারণা করেছে বলে অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন তিনি। চলমান সংঘাত নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন তিনি। এদিকে মস্কো বলছে, ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে আরও একটি যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। মার্কিন হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, ওমান সহ আরব রাষ্ট্রগুলো। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
ভূপৃষ্ঠের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মার্কিন B-2 স্পিরিট স্টেলথ যুদ্ধবিমান দিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি গুড়িয়ে দেওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের। তবে এতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে জানায় ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আলামত পায়নি। এ বিষয়ে সোমবার জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে হামলার পর পরিস্থিতি মূল্যায়ন করছে তারা। ইউরেনিয়াম অপসারণের বিষয়টি এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়াও ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা জোরদারের বিষয়েও পরিকল্পনা করছে তেল আবিব। মার্কিন হামলার জবাবে বেন গরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের অন্তত 10টি অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সামরিক ঘাঁটিসহ ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্রেও হামলার দাবি করা হয়। হামলা চালিয়ে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার সব সুযোগ ভেস্তে দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করায় আলোচনার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করেন হামলার মাধ্যমে ইরান ও মার্কিন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন ট্রাম্প। While President Trump was elected on a platform of putting an end to America's costly involvement of forever wars in our part of the world, he has betrayed not only Iran by abusing our commitment to diplomacy, but also deceived his own voters by submitting to the wishes of a wanted war criminal. এমন অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, মার্কিন জনগণের জন্য নতুন করে আরও একটি যুদ্ধের অবতারণা করেছেন ট্রাম্প। শান্তির বার্তা নিয়ে ক্ষমতায় এসে ট্রাম্প নিজেই যুদ্ধে জড়ালেন। যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিযোগ রাশিয়ার। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। পরমাণু ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানও তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরব বলছে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় কাজ। এছাড়া কাতার, মিশর, লেবানন সহ আরও বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে উত্তেজনার নিরসনের আহ্বান জানিয়েছে। এছাড়াও ইরানকে সংযত আচরণের পাশাপাশি কূটনীতির পথে আসারও আহ্বান জানায় ইউরোপীয় নেতারা। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জানান, ইরানে হামলার বিষয়ে আগে থেকেই যুক্তরাজ্যকে জানানো হয়েছিল। তবে এই হামলায় কোনোভাবেই যুক্তরাজ্য জড়িত নয় বলেও দাবি করেন জনাথন রেনল্ডস। The UK has not been involved in this military action. We have been preparing all week for all eventualities, including keeping British nationals safe and getting them to safety. এদিকে ইরানে মার্কিন হামলার উপযুক্ত জবাব দেবে তেহরান, এমনটাই মনে করছেন বাসিন্দারা। এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে পারবে না বলেও মনে করেন তেহরানবাসী। بیهوده‌ای کرد چون بالاخره ایران با اسرائیل در کاری بود، با هم دیگه دو تا کشور در کنار هم. هدفش امتیاز. وقتی داریم مذاکره می‌کنی میخواد زورشو برسونه، میگه آقا من میتونم از شما هر امتیازی بخوام بگیرم। এর আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন বিশ্ব পরমাণু হামলার হুমকি থেকে মুক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের এই অভিযান কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ট্রাম্পের ভূয়সী প্রশংসাও করেন তিনি। তানভীর জানি, এখন বিশ্ব। সংবিধান লঙ্ঘন করে গত 3টি নির্বাচনে অনিয়মের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 সিইসি, অন্যান্য কমিশনার এবং সচিব সহ 19 জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে বিএনপির প্রতিনিধি দলের নেতা নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান বলেন, 2014, 18 এবং 24-এর বিতর্কিত 3টি নির্বাচনের সংবিধান লঙ্ঘন করে নির্বাচন কমিশন। এ সময় বিএনপি নেতৃবৃন্দকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হয়। বিগত নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টরা এতে জড়িত ছিল বলে অভিযোগ জানায় দলটি। নির্বাচন কমিশন অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বলেও জানায় বিএনপির প্রতিনিধি দল। শেখ হাসিনা প্রধান আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ
সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ২৯ জুন দিন নির্ধারণ করা হয়েছে। রোববার মামলার শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। পাশাপাশি প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে গ্রেপ্তার ৪ আসামি শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ ও ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে হাজির করা হয়। এর আগে ৩রা জুন পলাতক ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তির নির্দেশ দিয়ে ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গেল ২৫ মে এ মামলায় ৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে রোববারও বিক্ষোভ করেছেন আন্দোলনরতরা। তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দেয়ায় দেশে ফেরা প্রবাসীদের স্বীকৃতি দেওয়া সহ 4 দফা দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় ক্ষতিগ্রস্তরা। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। বিস্তারিত জানাচ্ছেন বাইজিৎ সাদ। বুধবার সকালে 18তম শিক্ষক নিবন্ধনের প্রকাশিত ফলাফলে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশীরা। প্রেসক্লাবের সামনের 2 সড়কে বসে পড়ায় বন্ধ থাকে যান চলাচল। পুলিশ বারবার সরে যেতে বললেও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের দাবি, শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষায় 20,688 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এ সময় ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা। 2023 বেড়েছে, 24 বেড়েছে, 2025 সালে 8 মাসের ভাই বানিয়ে তারা কেন 2 মিনিটের ভাই আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে? মাননীয় এনটিআরসি, আপনার কাছে এর জবাব চাই। 40 এই সনদ অনেককে দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে কেন ফেল করানো হলো? কেন আমাদের সাথে বৈষম্য করা হলো? এনটিআরসি বিগত এই 17তমদের বা তার আগেরদেরকে স্থান করে দেওয়ার জন্য আমাদের বেশি নাম্বারদেরকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত না নিয়ে আমাদের রেজাল্ট আপলোড না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দেশে ফেরত প্রবাসীদের জুলাই প্রবাসী যোদ্ধা স্বীকৃতি সহ 4 দফা দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা। প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় আমিরাতের কারাগার থেকে 189 জন মুক্তি পেয়ে দেশে ফিরলেও একই মামলায় এখনো 25 জন প্রবাসী 9 মাস ধরে আবুধাবির জেলেবন্দি। এ সময় তাদের মুক্তির দাবি জানান স্বজনেরা। আমার হাজব্যান্ড আজ 9 মাস যাবৎ আবুধাবি আল সৌদে কারাবন্দি। এখন দরকারে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছে আমার হাজব্যান্ডকে যেন অতি দ্রুত আমার ভাইদেরকে মুক্তি করে নিয়ে আসে। 8 মাস ধরে আমার জেল গেছে, আমার ভিতরে বাবা দেখতে পানি না। ডাক্তার ইন্নেসকে দোয়া করবো আমার বাবা করে একটু ছাড়ে দিতে করেন। আন্দোলনকারীরা বলেন, পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ 8 মাসে তা বাস্তবায়ন হয়নি। দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তির দাবি করেন তারা। যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে তাদের জন্য জুলাই সনদ সহ তাদেরকে ক্ষতিপূরণ এবং একটা ভাতার ব্যবস্থা করবে। আমাদের যে ভাইগুলা এখনো জেলের মধ্যে আছে তাদেরকে মুক্তি, দ্বিতীয়ত আমাদের ক্ষতিপূরণ দেওয়া, তৃতীয়ত আমাদের পুনর্নির্বাচন করা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন অতি সত্বর তাদের দ্রুত মুক্তি দেওয়া হয়। অন্যদিকে বিগত সরকারের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 3 দফা দাবিতে মহাসমাবেশ করেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকরা। শিক্ষকদের দাবির সাথে একাত্মতা পোষণ করতে শহীদ মিনারে আসেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল জটিলতা নিরসন সহ সব দাবি বাস্তবায়নে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আহ্বান জানান তিনি। শিক্ষকরাই আমাদের দেশ গড়ার কারিগর, অতএব আমাদের শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে যেন আর রাজপথে আসতে না হয়। শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়াগুলো
সরকার যেন স্বপ্রণীত হয়ে সমাধান করে, আমরা এই দাবি জানাতে চাই। বাইজিদ সাদ, এখন, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও 36 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় মোট 621 জনের নমুনা পরীক্ষা করা হয়। সেই হিসেবে শনাক্তের হার 5.80%। শনিবার সকাল 8টা থেকে 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের 4 জন পুরুষ ও 1 জন নারী। তাদের মধ্যে 1 জন ঢাকা, 3 জন চট্টগ্রাম ও 1 জন রাজশাহী বিভাগের। 5 জনের 1 জন সরকারি ও 4 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর করোনায় মারা গেছেন 16 জন। 2025 সালে শনাক্ত হয়েছেন 433 জন। সমুদ্র সম্পদ ও সমুদ্র সীমার নিরাপত্তায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমির নবীন 52 কর্মকর্তার কমিশন লাভ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি সমুদ্র পথের বাণিজ্যের গুরুত্ব তুলে ধরেন নবীন কর্মকর্তাদের সামনে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় বাহিনীর নির্দেশনা মেনে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় বাহিনীর আধুনিকায়নের কথাও ব্যক্ত করেন তিনি। এর আগে 52 কর্মকর্তার কমিশন লাভ উপলক্ষে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ এবং সালাম গ্রহণ করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে কুচকাওয়াজে অংশ নেন নবীন 52 কর্মকর্তা। 3 বছরের কঠোর সাধনা আর পরিশ্রমের পর আজ রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু হলো এই কর্মকর্তাদের। অনুষ্ঠানে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অব অনার লাভ করেন মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা। পরে নবীনদের উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। সেনাপ্রধান তার বক্তব্যে আমদানি রপ্তানি বাণিজ্যে দেশের সমুদ্রপথের গুরুত্ব তুলে ধরেন। এ পথের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয় এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। বাংলাদেশ নেভাল একাডেমির দীর্ঘমেয়াদী কোর্সে 44 জন মিডশিপম্যান এবং 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তদের মধ্যে 8 জন নারী ও 4 জন বিদেশি কর্মকর্তাও ছিলেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। আগামীকাল খুলে দেওয়া হবে নগর ভবনের সব তালা, তবে প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষের তালা খোলা হবে না। দুপুরে নগর ভবনের সংবাদ সম্মেলনে কথা জানান ঢাকাবাসী ব্যানারে করা আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলন চলার মধ্যে গত 14 মে থেকে সব কক্ষ তালাবদ্ধ করে রাখেন তার সমর্থকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাসিস্ট আমলের দোসরদেরও নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। নতুন করে কোনো নিয়োগ দিতে গেলেও তা প্রতিহত করা হবে। একই সঙ্গে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করিয়ে আদালতও সংবিধান অমান্য করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণ দাবি জানানো হয়। খেলার প্রসঙ্গ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে কম ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এখন লিটন দাসের। টেস্টে লিটনের মোট ডিসমিসাল 113টি। সমান সংখ্যক ডিসমিসাল নিয়ে লিটনের পাশেই আছেন মুশফিকুর রহিম। তবে মুশফিকের লেগেছে 99 ইনিংস আর লিটনের 64 ইনিংস। মুশফিকের ইনিংস প্রতি ডিসমিসাল 1.141, বিপরীতে লিটন দাসের ডিসমিসাল 1.765। বাংলাদেশের হয়ে কমপক্ষে 50 ডিসমিসাল আছে কেবল খালেদ মাসুদ পাইলটের। সাবেক অধিনায়ক পাইলটের টেস্ট ডিসমিসাল 87টি। ইনিংস প্রতি ডিসমিসাল 1.42। কমপক্ষে 10 ডিসমিসাল আছে এমন রেকর্ড সবার উপরে উইকেট কিপার নুরুল হাসান সোহানের। ইনিংস প্রতি তার ডিসমিসাল 1.88।
শেষ করছি এখন সন্ধ্যা। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে শেরেবাংলা থানা পুলিশ, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, বিএনপি সহ 3 দল বাদে বাকিরা সম্মত। এনসিসি উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে এখনো দ্বিমত। দল হিসেবে আবেদন এনসিপি, জাতীয় প্রতীক চেয়েছে শাপলা, না হলে কলম অথবা মোবাইল। জাতীয় সরকার গঠনের আশাবাদ। ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। জমি ফ্ল্যাটে নয়, অতিরিক্ত কর দিয়ে বৈধ করা যাবে অপ্রদর্শিত আয়। বাজেট বাস্তবায়নে বিদেশি সহায়তা পাওয়ার আশ্বাস অর্থ উপদেষ্টার। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে পারেন facebook.com/tvএখন, ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/ekhon tv।